হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2025 ফিফথ সেমিস্টার বেঙ্গলি ডিএসসি 1B এর সাজেশন। তোমরা অনেকেই বলেছো ডিএসসি 1B সাজেশন নিয়ে আসতে, তো আমি নিয়ে এসেছি। তার সাথে আমি কিছু প্রশ্নের উত্তরও তোমাদের সাথে নিয়ে এসেছি। সাজেশনটি আমি ভিডিওর একেবারে শেষে তোমাদের জন্য রাখছি। আগে প্রশ্নের উত্তরগুলো আমি একটু বলে নেব বা আলোচনা করে নেব। তো প্রথমেই যে কোশ্চেনটি নিয়ে আমি আলোচনা করব তা হলো, বীরাঙ্গনা কি জাতীয় কাব্য, পত্রকাব্য না নাটকীয় স্বগোক্তি, তা আলোচনা করো। শুরু করি। একজন মানুষ অন্য কোনো মানুষের কাছে তার নিজের বক্তব্য কিংবা মনের ভাব প্রকাশ করার জন্য পত্র লেখার প্রয়োজন হয়। এই পত্র সাধারণত মানুষের মনে আনন্দের সঞ্চার ঘটায়। পত্র একজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন মানুষের মনে নতুন সৃষ্টির প্রেরণা ও আনন্দ দান করে। তখন সেই পত্র ব্যক্তিগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য মহলে সমাদর প্রাপ্তি ঘটে। এমন পত্রকে পত্রকাব্য বলা যায়। পত্রকাব্যের কতগুলো বৈশিষ্ট্য থাকে। 1. পত্রগুলি কাল্পনিক হলেও বাস্তব রঙে রঞ্জিত হবে। 2. নায়িকা যেন নায়কের কাছে সত্যই পত্র লিখছে এমন ধরনের এক বিশ্বাসযোগ্যতা পত্রের মধ্যে সৃষ্টি করা থাকে। 3. পত্রগুলিতে সমকাল চেতনা ও বিষয় চেতনার সমসাময়িক ছাপ লেগে থাকে। 4. বাস্তব প্রসঙ্গের সাহায্যে পত্রের বিষয়বস্তুকে যথাসম্ভব বাস্তবতার দিকে সঞ্চালিত করে গড়ে তোলা থাকে। 5. নায়ক নায়িকার মনে যে ভাব সঞ্চার হয় তাদের অন্তরের বেদনা প্রকাশ করা হয় এই পত্রে। সাধারণত বাংলা ভাষায় পত্রকাব্যটি এসেছে পাশ্চাত্যের এপিস্টেল থেকে। বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক পত্রকাব্য মধুসূদনের বীরাঙ্গনা কাব্য। তবে প্রাচ্য সাহিত্যে নায়কের কাছে নায়িকা বিশেষ কারণে পত্র লিখন রীতি অতি প্রাচীনকাল থেকেই চলে আসছিল। এই নায়িকা অর্থাৎ ভারতীয় নারীগণের প্রেম প্রকাশের কতগুলি রীতি আছে। 1. স্নিগ্ধ ও সুমধুর দৃষ্টিভঙ্গি। 2. প্রেমপূর্ণ দৃষ্টি। 3. সুমধুর কণ্ঠস্বর ভঙ্গি। 4. মৃদু ভাষা দ্যুতি প্রেরণ এবং 5. পত্র প্রেরণ। মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের নারীরা সাধারণত পত্রপ্রেরকের দ্বারা নায়কের কাছে প্রেমের কথা প্রকাশ করত। এই পত্র প্রেরণের বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি শকুন্তলায়, অর্থাৎ কালিদাসের শকুন্তলায়, বিক্রমবর্ষীয় বাণভট্টের কাদম্বরীতেও। এছাড়া আমরা দেখি মহাভারতের নল রাজা হংসের পায়ে দড়ি বেঁধে দময়ন্তীর কাছে পত্র প্রেরণ করেছিলেন। সেইরূপ বাংলা সাহিত্যে মধুসূদন তার বীরাঙ্গনা কাব্যটি রচনা করেছিলেন প্রাচীন ধারা অনুসরণ করে, যা ইতালীয় কবি ওভিদের পত্রকাব্যকে অতিক্রম করে গেছে। মধুসূদন পাশ্চাত্যের স্টাইলের ওপর ভর করে পাশ্চাত্যের এপিস্টোলারি স্টাইলের ওপর ভর করে তার পত্রগুলি রচনা করেছিলেন। এই পত্রগুলির মুখ্য উদ্দেশ্যগুলি হল পত্র প্রাপকের অন্তরকে স্পর্শ করে তোলা। বীরাঙ্গনা কাব্যের মোট 11টি পূর্ণাঙ্গ পত্রের নায়িকাদের মানসিকতার অনুসারে পত্রগুলি মোট 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1. আদর্শ প্রেমপত্র। 2. প্রসিত ভর্তিকা প্রেমপত্র। 3. অভিযোগ পত্র। প্রেম যখন নতুন করে প্রথম জন্ম নেয় তখন পূর্বরাগবশত লজ্জা, বিনয়, ভঙ্গিমার এবং বিভিন্ন হাবভাব লক্ষ্য করা যায়। এই সমস্ত বিষয়কে অবলম্বন করে লেখা পত্রকে বলে আদর্শ প্রেমপত্র। যেমন সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, লক্ষণের প্রতি শূর্পণখা, পুররার প্রতি উর্বশী। এই 4টি নারী যে প্রেমপত্র নায়কের কাছে প্রেরণ করেছিল তা হলো আদর্শ প্রেমপত্র। যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলে প্রসিত ভর্তিকা।
এই নারী স্বামীর জন্য উৎকণ্ঠা হয়ে থাকে, ফলে তার প্রেমে ব্যাকুলতা প্রকাশ পায়। এই সুগভীর প্রেম স্বামীর প্রতি ঐকান্তিক ভালোবাসার রূপান্তর ঘটে। তখন সেই নারী স্বামীর প্রতি পত্র প্রেরণ করে তার হৃদয়ের অন্তর্জ্বালা নির্বাপনের জন্য। এইরূপ পত্র হলো প্রসিত ভর্তিকা প্রেমপত্র। যেমন অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রটি প্রসিত ভর্তিকা প্রেমপত্র। এই পত্রে স্বামীর কাছে কিছু না পেয়ে স্ত্রী খেদ প্রকাশ করে, স্বামীর প্রতি রাগবশত আত্মহননের পথে যেতে থাকে। তখন ঘটনার ঠিক পূর্ব মুহূর্ত অবস্থায় যে পত্র প্রেরণ করে সেই পত্রই হলো অভিযোগ পত্র। এই পত্র স্বামীর কাছে কোনো কিছুর অভিযোগ করে লেখা। এখানে দশরথের প্রতি কৈকেয়ী আর নীলধ্বজের প্রতি জনা পত্রটি অভিযোগ পত্রের মধ্যে পড়ে। কৈকেয়ী এখানে স্বামীকে তার কৃতকার্যের জন্য সবার কাছে উপহাস্য করে তোলে, আর জনা স্বামীকে পরিত্যাগ করায় গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়ে তার মনে তীব্র আঘাত করার চেষ্টা করেছে। বিষয়ের ক্ষেত্রে গাম্ভীর্য রক্ষিত হয়েছে পৌরাণিক প্রেক্ষাপটে। তার সঙ্গে যুক্ত হয়েছে 19 শতকীয় নারী মুক্তির চেতনা। তাই ওভিদের কাব্যের নায়িকাদের মতো এই কাব্যের নায়িকারা ভয়ঙ্করী হয়ে উঠেছে। আঙ্গিকগত গঠনের দিক থেকে বিচার করলে দেখা যায় বীরাঙ্গনা কাব্যের কাঠামো, পত্রের কাঠামো, আদর্শ পত্রের লক্ষণ যা হওয়া উচিত তা হয়েছে এপিস্টোলেরি রীতিতে রচিত হয়েছে পত্রগুলি। তাই এই কাব্যের উপস্থাপনে নাটকীয়তা এবং কাব্যধর্মিতা বিশেষভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, যা নায়িকাদের হৃদয়ের অন্তর্বেদনা যথাযথভাবে প্রকাশিত হয়েছে। ছদ্ম অলঙ্কারের দিক থেকে বিচার করলে দেখতে পাওয়া যায় ব্ল্যাঙ্ক ভার্স এর অনুসরণে পয়ারের কাঠামোর অমৃতাক্ষর ছন্দ্রে এই পত্রগুলি রচিত, যা মধুসূদন তার পত্রে এক চরম উৎকর্ষতা প্রকাশ করতে সক্ষম হয়েছেন। অতএব নিঃসংকোচে বলা যায় যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম এবং সার্থক পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য, যা মধুসূদনের মৌলিক সৃষ্টি। নেক্সট কোশ্চেন, বাঁশি কবিতায় হরিপদ কেরানির বহির্জীবন ও অন্তর্জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। বাস্তব জীবন থেকে জীবন রস অন্বেষণ কবি কল্পনায় তাকে বাস্তবসম্মত করে তোলেন। এটাই হলো চিরন্তন সত্য। কবি বাস্তব সত্য নয়, চিরন্তন সত্যকে প্রকাশ করেন। কবিতা তাই চির পুরাতন হয়েও চির নতুন। বাঁশি কবিতার উপকরণ কবি বাস্তব জীবন থেকে সংগ্রহ করেছেন। আধুনিক যান্ত্রিক জীবনের সব উপকরণই কবি কিনু গোয়ালার গলিতে রেখেছেন। কদর্যতা, ক্ষুধা, দারিদ্র্য কোনো কিছুরই সেখানে অভাব নেই। আছে নাগরিক জীবনের হতাশা, যন্ত্রণা, টিকে থাকার লড়াই। নোনা ধরা দেয়াল, স্যাঁতা পড়া দাগ, দরজার আঁটা গণেশের ছবি, 25 টাকা মাইনের হরিপদর দরিদ্র জীবনের বাস্তব চিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। রাতে আলো জ্বালবার সামর্থ্য না থাকায় সন্ধে থেকে রাত 10:30 পর্যন্ত শিয়ালদা স্টেশনে কাটিয়ে আসার মধ্যেও আছে আধুনিক দরিদ্র মানুষের অসহায়তা। ছোট ছোট 4টি লাইনে শিয়ালদা স্টেশনের যান্ত্রিক জীবন ছবির মতো ফুটে উঠেছে। ইঞ্জিনের ধসধস, বাঁশির আওয়াজ, যান্ত্রিক ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, বর্ষার গলির চিত্র একান্তভাবে বাস্তব জীবনকে যেমনভাবে দেখেছেন রবীন্দ্রনাথের দেখার চোখ তাদের তুলনায় কোনো অংশে কম ছিল না। রবীন্দ্রনাথ জাত রোমান্টিক কবি হয়েও বাস্তব দুটিকে এখানে তিনি যতদূর সম্ভব প্রসারিত করেছেন। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভূতি, মাছের কানকো, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরও কত কি যে। আধুনিক যান্ত্রিক জীবনের দরিদ্র মানুষ যে যন্ত্রের কারাগারে বন্দী, জন্তুর মতো সে কথা বলতেও কবি ভোলেন না। প্রকৃতির মোহমুগ্ধতা সেখানে হারিয়ে গেছে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে
কোলে পড়া জন্তুর মতন, মূর্ছায় অসার। আধুনিক যান্ত্রিক মানুষের নিরাশা, যন্ত্রণা, একাকিত্বের, অসহায়তার কথা ছোট ছোট এক একটি চরণে কবি অসাধারণ ভাষায় ব্যক্ত করেছেন। 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। এই অন্ধকার এখানে জীবনের অন্ধকারকে ব্যঞ্জিত করেছেন। তথাপি রবীন্দ্রনাথের বাস্তবকেই এ কবিতার শেষ সত্য বলে মনে করেননি। আধুনিক জীবনে যে কদর্য বাস্তবতাকে বহন করে নিয়ে চলেছে, রবীন্দ্রনাথ এ কবিতায় সেই বাস্তবতাকে গ্রহণ ও গ্রাস করে চিরন্তন আধুনিকতার অনুসন্ধিৎসু যাত্রী হয়েছেন। এখানেই বাঁশি কবিতা চির পুরাতন হয়েও চির নতুন হয়ে উঠেছে। শেষ পর্যন্ত তাই হরিপদর বাস্তব জীবন অপেক্ষা রোমান্টিক জীবন কবিতায় প্রাধান্য লাভ করেছে। কবিতায় হরিপদর যে প্রেমের কথা কবি বলেছেন তা বিরহ বেদনায় বিদুর। হরিপদ বয়ে বেরিয়েছে প্রেমের স্মৃতিকে। নিষ্ঠুর দারিদ্র্যের পেছনে তার প্রেমে শুধু স্মৃতির পাতাতে অক্ষয় হয়ে থেকেছে। পিসির দেওরের মেয়ের সঙ্গে হরিপদর বিয়ে ঠিকঠাক হলেও 25 টাকা মাইনের হরিপদর পক্ষে বিবাহ করা সম্ভব হয়নি। কিন্তু মেয়েটার ছবিটাকে হৃদয় থেকে সে কখনো সরাতে পারেনি। মেয়েটি তার ঘরে না এলেও মনে ছিল তার নিত্য আনাগোনা। দুঃসহ গলির বাস্তব জীবনে বাঁশির সুর শুনে সে তাই হতচকিত হয়ে পড়েছিল। সে তখনই বুঝতে পেরেছিল হৃদয় প্রেম জাগলে দুঃখ দারিদ্র্য নিমেষে হাওয়া হয়ে উড়ে যায়। কঠিন বাস্তবও তখন রঙিন হয়ে ওঠে। বচনীয়তার মধ্যে রবীন্দ্রনাথ অনির্বচনীয় আস্বাদ এনে দেন। হরিপদর জীবনে বাস্তব সত্য চিরসত্যে পরিণত হয়। সুন্দর তখন সব দুঃসহতা, সব কদর্যতাকে ঢেকে দেয়। যে প্রেমকে একদিন হরিপদ অবহেলা করেছিল, বাঁশির ডাক সেই প্রেমকেই চরম সত্য বলে মনে করিয়ে দিল। তার মনে শুধু ভেসে বেড়ানো সেই মেয়েটির বধূবেশখানি। শেষ পর্যন্ত প্রিয়া বিরহের রোমান্টিক বাসনাতেই মহিমময় ও সুন্দর হয়ে উঠেছে হরিপদ কেরানি। রবীন্দ্রনাথের গদ্য কবিতা গ্রন্থে ধীরানন্দ ঠাকুর লিখেছেন, যখনই কোনো চিত্তল দোলক অনুভূতি উত্তোলক বিষয়ে স্পর্শ ঘটে মনে, তখনই তার চৈতন্যের গহনে প্রথিত সেই সুন্দর পরম মধুর বাসনাটি ওঠে জেগে। হরিপদ কেরানির মনে সেই নিগূঢ় রক্ষিত বাসনাটি যে পেয়েছিল প্রেম মহিমার উত্তুঙ্গতা, তা বুঝতে পারা যায় তার সেই গোপন মর্মকথাটি জানতে পারলে। প্রতীক্ষা মানা মেয়েটির বধূবেশটি চিরন্তন রূপ পেয়েছে তার মানসলোকে। তাকে বাস্তব জীবনে না পেয়েই বুঝি এত গভীর করে পেয়েছে মনে। বাস্তবে না পাওয়ায় নারী হরিপদর জীবনে শেষ পর্যন্ত ধ্যানের লক্ষ্মী, গানের লক্ষ্মীতে পরিণত হয়েছে। বন্ধুরা, এবার আমি সাজেশনটি নিয়ে এসেছি। প্রথমেই দিয়েছি 1. বীরাঙ্গনা কি জাতীয় কাব্য, পত্রকাব্য না নাটকীয় স্বগোক্তি, তা আলোচনা করো। 2. অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রে যে অভিমান প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। 3. বীরাঙ্গনা কাব্যগ্রন্থে নায়িকাদের মধুসূদন কোন অর্থে বীরাঙ্গনা বলেছেন, এ প্রসঙ্গে কাব্যটির নামকরণ সার্থক হয়েছে কিনা তা যুক্তিসহ আলোচনা করো। 4. সাধারণ মেয়ে কবিতায় কবি একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার স্বপ্নকে কিভাবে কাব্যমণ্ডিত করে তুলেছেন তা দেখাও। 5. পরিচিত সাধারণ মানুষের সুখ দুঃখ পুনশ্চ কাব্যের কবিতাকে কিভাবে বিশিষ্ট করে তুলেছে আলোচনা করো। 6. বাঁশি কবিতায় হরিপদ কেরানির বহির্জীবন ও অন্তর্জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। 7. প্রথম পূজা কবিতায় রবীন্দ্রনাথ মানব ধর্মের জয়গান গেয়েছেন, কবিতা অনুসারে তা আলোচনা করো। 8. নজরুল ছিলেন বিদ্রোহী কবি, পাঠ্য কবিতার আলোকে তার সেই বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা করো। 9.
ফরিয়াদ কবিতায় একদিকে নজরুলের জীবনাদর্শ, অন্যদিকে নিপীড়িত নির্যাতিত মানুষের অভ্যুত্থান ঘোষিত হয়েছে। আলোচনা করো। 10 কান্ডারি হুঁশিয়ার কবিতা অবলম্বনে কবির দেশচেতনা ও অসাম্প্রদায়িক মনের পরিচয় তুলে ধরো। 11 জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লেখো। 12 যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব কবিতায় প্রকাশিত জীবনানন্দের মৃত্যু চেতনার স্বরূপ তুলে ধরো। 13 রূপসী বাংলা কবিতায় অতীতের সঙ্গে বারবার মিশে যায় বর্তমানের ছবি, যা আসলে আবহমান কালের সংকেত। পাঠ্য কবিতা অবলম্বনে মন্তব্যটি বিচার করো। এর মধ্যে থেকে দুটো কোশ্চেনের উত্তর আমি বলে দিলাম। যদি তোমাদের আরও উত্তর দরকার লাগে বা প্রয়োজন হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। আর টিকাটা দিলাম না, কারণ টিকা তোমরা তোমাদের মতো করে পড়ে নিও একটু। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলের নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। আর এভাবেই সাথে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ।